আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একটা সরকারি চাকরির পরের চয়েস যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে এই ব্যাংকের জব। তো আমি আজকে আপনাদের সামনে খুব বড় একটা ব্যাংকের জব সার্কুলার নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, আজকে এই ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে জব সার্কুলার পেতে সাবস্ক্রাইব করে রাখুন জব সার্কুলার বিডি চ্যানেলটি। তাহলে চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে যাই। তো এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা জব সার্কুলার দেওয়া, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে একটা জব সার্কুলার দেওয়া। ব্যাংকার্স সিলেকশন কমিউনিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তার মানে হচ্ছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই যে উপরে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা ১ জানুয়ারিতে দেওয়া হইছে। এটা বেশ অনেক টাইম আছে। এখন পর্যন্ত বেশ অনেক টাইম আছে। আপনারা ধীরে সুস্থে এখানে এপ্লাই করতে পারবেন। আমি আপনাদের আস্তে, আস্তে সবকিছু দেখাচ্ছি। তো ১ম এ যে পদ আছে এটা হচ্ছে নবম গ্রেডের সিনিয়র অফিসার। এটা আইটিতে নিবে সিনিয়র অফিসার। এখানে আপনাদের বেতন হবে বেসিক থাকবে ২২,০০০ এবং আপনাদের বেতন হবে ৳৫৩,০৬০। আর উম এখানে পদ সংখ্যা হচ্ছে ৭৯ টি, বেশ হিউজ। তো এখন হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এখানে কোন ব্যাংকে, যেমন সোনালী ব্যাংকে হচ্ছে ১৭ টি, অগ্রণী ব্যাংকে হচ্ছে ৪১ টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এখানে হচ্ছে ৭ টা ভ্যাকেন্সি আছে। বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে ১৪ টা ভ্যাকেন্সি। আচ্ছা, এখন কি যোগ্যতা থাকতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চাইছে তারা, অথবা হচ্ছে সিএসসি বা কম্পিউটার ইঞ্জিনিয়ার যেটা, সেটা চাইছে। ৪ বছরের স্নাতক বা ৪ বছরের যে ডিগ্রি আছে, সেটা থাকলে আপনি এই পদের জন্য এপ্লাই করতে পারবেন। তো এরপরে হচ্ছে আ খ নাম্বার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান অথবা তনূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম ২ টিতে ১ম বিভাগ শ্রেণী থাকতে হবে। তো আপনার এখানে এসএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। আপনার যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তার মানে এখানে যদি কোনোভাবে আপনার 3rd ক্লাস থাকে বা ৩য় শ্রেণী থাকে তাহলে আপনি কোনোভাবে এখানে এপ্লাই করতে পারবেন না, বা যদিও আপনি এপ্লাই করেন সেটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, ২য় হচ্ছে অফিসার। এটার গ্রেড হচ্ছে ১০। এটা হচ্ছে সিনিয়র অফিসার যার জন্য এটার গ্রেড ৯, এবং এটা হচ্ছে অফিসার, এটার গ্রেড হচ্ছে ১০। এটার বেসিক হচ্ছে ১৬,০০০ এবং এটার বেতন হচ্ছে ৳৩৮,৬৪০। এখন এটা হচ্ছে কোন ব্যাংক? সোনালী ব্যাংকে ১৭ টা ভ্যাকেন্সি আছে, অগ্রণী ব্যাংকে আছে ৪৪ টা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে ৯ টা। এটার জন্য কি লাগবে সেটা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ উপরে যেমন চাইছে এখানেও সেম ঐরকমই চাইছে। যেমন আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনার একটা সার্টিফিকেট থাকে, অর্থাৎ স্নাতক বা ডিগ্রি থাকে ৪ বছরের অবশ্যই, তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। পরীক্ষার সময় ন্যূনতম ১ টিতে ১ম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। অর্থাৎ আপনার মাধ্যমিক বা সমমান যেটা আছে, তো যারা জেনারেলে পড়াশোনা করেন তাদেরটা হচ্ছে মাধ্যমিক বা এসএসসি, আর যারা মাদ্রাসা লেভেলে বা অন্য বোর্ড থেকে পড়াশোনা করেন তাদেরটা হচ্ছে এই সমমান। আপনাদের সার্টিফিকেট যেটাই হোক, আপনাদের মিনিমাম ১ম বিভাগ থাকতে হবে। নয়তো আপনারা এপ্লাই করলেও সেটা বাতিল বলে গণ্য হবে। আর এরপরে হচ্ছে ৩য় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার। তো সহকারী প্রোগ্রামারের জন্য যা ইনফরমেশন চাইছে, মানে উপরে আমি আপনাদের সাথে যেগুলো আলোচনা করলাম, এটা যা চাইছে এখানেও সেম তাই চাইছে। এখানে আপনাদের বেতন হবে ২২,০০০, আর এখানে বেসিক হচ্ছে ২২,০০০ আর টোটাল হচ্ছে আপনাদের ৳৫৩,০০০। আর এটাতে হচ্ছে সোনালী ব্যাংকে ১ টা ভ্যাকেন্সি আছে, রূপালী ব্যাংকে ২০ টা, কৃষি ব্যাংকে ৬ টা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে ২ টা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১ টা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে আছে ২ টা, কর্মসংস্থান ব্যাংকে আছে ১ টা। আর উপরে যে যোগ্যতাগুলো চাইছে এখানেও কিন্তু সেম টু সেম।
আর এইখানেও সেম টু সেম চাইছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা হচ্ছে আইটি সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার এটার বেসিক হচ্ছে ২২,০০০ এবং টোটাল বেতন হচ্ছে ৳৫৩,০৬০। এটা সোনালী ব্যাংকে ৩ টা ভ্যাকেন্সি আছে, রূপালী ব্যাংকে ১৫ টা আছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে ৬ টা। আনসার ডিপিটি উন্নয়ন ব্যাংকে ৬ টা, প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে ২৪ টা। আচ্ছা এরপরের পেইজে আমি যাচ্ছি। আচ্ছা তো এইখানে যে বিষয়গুলো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এটার গ্রেড হচ্ছে ৯। এটার বেতনও সিনিয়র আইটি অফিসারের মতো। এটা সোনালী ব্যাংক পিএলসিতে ভ্যাকেন্সি আছে। এরপর রূপালী ব্যাংক এখানে কয়টা আছে এটা বলা হয় নাই। রূপালী ব্যাংক পিএলসিতে ২০ টা আছে, রাজশাহী উন্নয়ন ব্যাংকে ১ টা আছে। এটা সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক। এখানে বিষয় হচ্ছে যাদের সিএসসি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন শুধুমাত্র তারা এখানে এপ্লাই করতে পারবেন। আর যাদের ২য় শ্রেণী বা ৩য় শ্রেণী তারা এখানে এপ্লাই না করাটাই ভালো হবে। তবে ২য় শ্রেণীতে এখানে কোনো কিছু বলে নাই। যদি ৩য় শ্রেণী হয় সে জায়গায় এপ্লাই না করাটাই বেটার হবে। তো আরেকটা হচ্ছে চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এইটার বেসিক হচ্ছে ৫৬,০০০ আর এটার বেতন দাঁড়ায় হচ্ছে ৭৪,৪০০। এটা হচ্ছে মাত্র একটা ভ্যাকেন্সি আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রিন্সিপাল মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা সমান পদে অনূন্য ৩ বছরের চাকরিসহ নবম বা তন্মূর্ধ্ব গ্রেডে অনূন্য ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে আপনার এখানে কিন্তু ১৫ বছরের একটা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আ নবম গ্রেডে। আপনি নবম গ্রেডে চাকরি করছেন। আপনার এরকম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এখানে থেকে আপনার ফিউচারটা আরেকটু ভালো করতে পারেন। আর পরবর্তীতে যেগুলা লেখা আছে সবগুলা সেম একই। রক্ষণাবেক্ষণ প্রকৌশল এটাও কিন্তু বেশ বড় একটা গ্রেড। এটা হচ্ছে ৬ষ্ঠ গ্রেড, এটা হচ্ছে ৩য় গ্রেড। বেসিক হচ্ছে ৩৫,৫০০ আর এখানে মোট বেতন হচ্ছে ৬৭,০০০। তো এই ছিল এই পদগুলো। আশা করি আপনারা পদগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে আপনি কবে কিভাবে এপ্লাই করতে পারেন সেটা এখন আমি জানিয়ে দিব। আচ্ছা তো আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি এটার লাস্ট ডেট কবে। তো এখানে হচ্ছে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এত তারিখে প্রজ্ঞাপন নং এত যাই হোক এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে ৩ হচ্ছে ৩ বা তার উপরে এটা প্রথম বিভাগ। এরপর জিপিএ হচ্ছে ২ থেকে ৩ এর কম দ্বিতীয় বিভাগ। আচ্ছা এটা কিন্তু খুবই ভালো। এরা জিপিএ ধরছে এটা কিন্তু সিজিপিএ এরকম ধরে নাই। তার মানে আপনার যদি ৩ বা তার উপরে থাকে তার মানে এটা তারা প্রথম বিভাগ হিসেবে ধরতেছে। আমার মনে হয় আপনারা সকলে এখানে এপ্লাই করতে পারবেন। অর্জিত সিজিপিএর ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে ৫ পয়েন্ট স্কেলে এরপরে ৩ হচ্ছে ৩ বা তার উপরে এটা হচ্ছে ৩.75 আর 2.25 বা তার থেকে বেশি কিন্তু ৩ এর কম। আচ্ছা তো আপনারা এটা একটু পড়ে নিবেন। আপনাদের সিজিপিএ অনুযায়ী এখানে চাইছে আপনাদের যদি সিজিপিএ ৩ এর উপরে থাকে বা ৩ থাকে অর্থাৎ ফার্স্ট ক্লাস যদি থাকে আপনারা জানেন ৩ মানে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো ৩ থেকে থাকলে আপনি এখানে অনায়াসেই এপ্লাই করে ফেলবেন। তো আমাদের এসএসসি বা এইচএসসি যেটা আছে সেটা কিন্তু সে জিপিএতে দেয়। জিপিএতে আমাদের রেজাল্টগুলা পাবলিশ করা হয়। সেই হিসেবে আপনি যদি এটা দেখেন, এটা দেখলে আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন। তো এখন বিষয় হচ্ছে আপনি আপনার লাস্ট ডেট কবে? তো লাস্ট ডেট হচ্ছে ১-২-২০২৬ অর্থাৎ ১ তারিখ ২ মাস ২০২৬ রাত ১১:৫৯। তো আপনি ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত এখানে এপ্লাই করতে পারবেন। আপনার যদি ফি প্রদান করতে কোনো সমস্যা হয়, অনেক ক্ষেত্রে ফি প্রদানে অনেকের অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা এটা ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত ফিটা প্রদান করতে পারবেন রাত ১১:৫৯ অর্থাৎ ৪ তারিখের আগে আপনারা এই ফিটা প্রদান করতে পারবেন। আবেদন ফি হবে আপনাদের ৳২০০ ৳২০০ আবেদন ফির মাধ্যমে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন। আর এখানে সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যখন এপ্লাই করবেন, রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে এই যে সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এগুলা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, আপনার রেজাল্ট দেখবেন। অর্থাৎ আপনি এই এগুলা সংরক্ষণ করবেন, এগুলোর মাধ্যমে আপনি
সবকিছু দেখতে পারবেন। এগুলা আপনারা পড়ে নিবেন। আর হচ্ছে এখানে আসলে ঐরকমভাবে বুঝানোর বা বলার মতো কোনো কিছু নাই। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে উম আপনার নতুন একটা ছবি তুলতে হবে বা আপনি যে ছবিটা তুলছেন সে ছবির বয়স মিনিমাম বা ৩ মাসের মধ্যেই হইতে হবে। আর আপনার অবশ্যই একটা সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ছবি লাগবে। সেই ছবিটা হবে স্কোয়ার সাইজ, যেটার সাইজ হবে ৬০০ বাই ৬০০ পিক্সেল। অর্থাৎ স্কোয়ার একটা ছবি হবে এবং এটার ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট। এবং সেই সাথে আপনার একটা সিগনেচার দিতে হবে যেটার ওয়াইড হবে অর্থাৎ লম্বায় হবে বা পাশে হবে ৩০০ পিক্সেল এবং উচ্চতায় বা আ আমি যদি লম্বায় ধরি তাহলে হবে এটা ৮০ পিক্সেল। এটা সর্বোচ্চ হবে ৬০ কিলোবাইট। আপনি এরকমভাবে সিগনেচার দিবেন। এরপর আপনার ফটো দিবেন অর্থাৎ ছবি দিবেন। তো এইভাবে আপনি এপ্লাইটা করে ফেলবেন। এপ্লাই করার পর আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হবে অর্থাৎ সিভিআইডি নাম্বার, এরপরে পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলা দিয়ে আপনি এই টাকাটা দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি এই যে আপনি কিভাবে দিবেন, আমি এটা একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস রকেট বা অ্যাপ ম্যানুয়াল পদ্ধতিতে বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। অর্থাৎ এটা আপনারা ডাচ বাংলার মাধ্যমে ফিটা পরিশোধ করবেন। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারি অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তী পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার, নিজ সিভিআইডি এগুলো দিয়ে আপনি ইজিলি এখানে এপ্লাইটা করে ফেলতে পারবেন। আবেদন ফি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইট থেকে বাকিটা দেখতে পারবেন। ওয়েবসাইট ভিজিট করতে হবে। অর্থাৎ আপনারা কিভাবে পেমেন্ট করবেন এটাও কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন। তো এই ছিল খুব সুন্দর একটা জব সার্কুলার। তো আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে নতুন আরেকটি জব সার্কুলারে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।